প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নবম অধ্যায়ের আলোচনা নিয়ে। নবম অধ্যায়ের এই প্রথম পর্বে আমরা আলোচনা করব রেওয়ামিল সম্পর্কিত কিছু ধারণা এবং এই সম্পর্কিত যে শর্ট কোশ্চেন তোমাদের প্রশ্নে আসতে পারে সেই সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিয়ে। প্রথমেই থাকছে রেওয়ামিল কেন প্রস্তুত করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেওয়ামিল আমরা সবাই জানি এবং রেওয়ামিলটা কিন্তু আমাদের সবার কাছে খুবই সহজ একটা ম্যাথ, হিসাব বিজ্ঞান থেকে। তো এই রেওয়ামিলটা আমরা মূলত কেন প্রস্তুত করে থাকি সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে সেটার উত্তরটা আমরা একটু দেখি। বলছে রেওয়ামিল কেন প্রস্তুত করা হয় তার বিস্তর একটা আলোচনা। প্রত্যেক প্রতিষ্ঠান বছর শেষে তার আর্থিক কার্যাবলীর ফলাফল নির্ণয় করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। প্রত্যেক প্রতিষ্ঠানই সাধারণত আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী যা যা কিছু আছে প্রত্যেকটাই প্রস্তুত করে থাকে এবং এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক একটা বিষয়। সঠিক ফলাফল পেতে অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে সারা বছরের লেনদেনগুলো হিসাবের বইতে নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এই কারণে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে হিসাবের বইয়ের নির্ভুলতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিলটা মূলত গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকে। গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকে। তাহলে এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য মূলত এখানে আমরা ডেবিট ক্রেডিট দুইটাকে সমান সমান দেখাই। যদি আমরা দেখি যে দুই পাশটাই সমান সমান আছে তাহলে আমরা ধরে নেই যে এটার গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ করা হয়েছে। আর যদি দেখা যায় যে দুই পাশ সমান হয়নি তার মানে আমরা বুঝি নিই কোথাও কোনো ভুল ত্রুটি আছে বা কোথাও কোনো হিসাবের গরমিল আছে। তাহলে দেখো এই রেওয়ামিলটা প্রস্তুত করা হয় মূলত আর্থিক বিবরণী প্রস্তুতের সুবিধার জন্য। আর্থিক বিবরণী যখন আমরা প্রস্তুত করতে যাই তখন যাতে আমরা একটা সঠিক ফলাফল পেতে পারি, আমাদের সেই আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য সুবিধার্থে আমরা মূলত রেওয়ামিলটা প্রস্তুত করে থাকি। এরপর চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে রেওয়ামিল হিসাবের কোনো অংশ নয়, ব্যাখ্যা করো। রেওয়ামিল মূলত আমাদের বাধ্যতামূলক হিসাব বিজ্ঞানের কোনো অংশ নয়, তবে রেওয়ামিল আমরা মূলত প্রস্তুত করে থাকি আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতের সুবিধার জন্য এবং আর্থিক বিবরণী প্রস্তুতের আগেই মূলত এটা প্রস্তুত করা হয় ওই আর্থিক বিবরণীটাকে আরো সহজভাবে সুন্দরভাবে প্রস্তুত করার জন্য। তাহলে দেখো উত্তরটা একটু দেখি। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিলের মূল কাজই হচ্ছে এটা গাণিতিক শুদ্ধতাকে যাচাই করে থাকে। রেওয়ামিল প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি অর্থাৎ IASC কর্তৃক প্রদত্ত রেওয়ামিলের কোনো স্বীকৃত ছক নেই। মানে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে অ্যাকাউন্টিং এ প্রত্যেকটা ছক প্রত্যেকটা হিসাবের জন্যই কিছু স্ট্যান্ডার্ড কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হয়। তো এখানে রেওয়ামিলের জন্য আলাদা কোনো রুলস বা আলাদা কোনো ছকই আসলে নেই। শুধুমাত্র এক একটা প্রতিষ্ঠান নিজেদের মতো করে নিজেদের হিসাবের আঙ্গিকে একটা রেওয়ামিল প্রস্তুত করে, যেটা দেখে যেই খসড়া অনুযায়ী সাধারণত তার আর্থিক বিবরণীটা প্রস্তুত করে থাকে। তো এটাকে আমরা পুরোপুরি ঐচ্ছিক ধাপ বলতে পারি না, এটা সাধারণত সকল প্রতিষ্ঠানই করে থাকে তাদের আর্থিক বিবরণী প্রস্তুতের সুবিধার জন্য মূলত এই ধাপটা করা হয়ে থাকে। আর্থিক বিবরণী প্রস্তুতে ভুল ত্রুটি এড়ানোর জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। অর্থাৎ বলা যায় রেওয়ামিল হিসাবের কোনো অংশ নয়। আমাদের হিসাব বিজ্ঞানের মূলত তেমন কোনো অংশ নয়, কিন্তু হিসাব বিজ্ঞানকে বা এই আর্থিক বিবরণীকে আরো সহজ করার জন্য বা ভুল ত্রুটি মুক্ত করার জন্য আমরা মূলত রেওয়ামিলটা প্রস্তুত করে থাকি। এই জন্য বলা হচ্ছে রেওয়ামিল আসলে বা আদতেও এটা কোনো হিসাবের অংশ নয়, জাস্ট এটা একটা সহায়ক অংশ হিসেবে ব্যবহৃত হয়। এরপর চলে যাচ্ছি 3 নং প্রশ্নে। রেওয়ামিল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। রেওয়ামিল মূলত জিনিসটা কি? আমরা তো রেওয়ামিল নিয়ে অনেক পড়লাম,
অনেক অঙ্ক করেছি। তো রেয়ামিল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝে থাকি, যদি কোথাও সংজ্ঞা লিখতে হয় তাহলে আমরা সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি সেটা একটু দেখে নিই। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে ভাগ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেয়ামিল বলে। আচ্ছা, আমরা জানি রেয়ামিলে সাধারণত একটা ডেবিট টাকা থাকে, একটা ক্রেডিট টাকা থাকে, এবং যেই যে এন্ট্রিগুলো ডেবিট দিকে যায় সেগুলো আমরা ডেবিটে বসাই, যেগুলো ক্রেডিট দিকে যায় সেগুলো আমরা ক্রেডিটে বসাই। তো এই ডেবিট আর ক্রেডিট যখন বছর শেষে বা হিসাব শেষে যখন দুইটা মিলে যায়, আমরা তখন ধরে নেই যে হ্যাঁ, আমাদের হিসাবটা ঠিক আছে, আমাদের সকল লেনদেনগুলো খুবই ফ্লুয়েন্টলি বা ভুল ত্রুটি মুক্তভাবে এন্ট্রি করা হয়েছে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা ভাগ থাকে বা আলাদা আলাদা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা ক্রেডিট, এবং এই ডেবিট ক্রেডিট এই দুইটাই যখন আমরা একটা পৃথক খাতায় বা কাগজে মূলত করে থাকি, এই উদ্বৃত্তগুলোকে যখন আমরা বিভক্ত করে ওই বিবরণীর মধ্যে সাজাই বা লেখি, সেটাই হচ্ছে মূলত রেয়ামিল। এরপর আমরা দেখি 4 নং প্রশ্ন, রেয়ামিল প্রস্তুতের দুইটা উদ্দেশ্য লেখো। রেয়ামিল কেন প্রস্তুত করা হয় তার দুইটা উদ্দেশ্য আমাদের এখানে লিখতে হবে। প্রথম উদ্দেশ্য হচ্ছে জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা। জাবেদা আর খতিয়ানে আমরা সব ধরনের লেনদেন, যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন ঠিকঠাকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা এটা আমরা যাচাই করতে পারি আমাদের এই রেয়ামিলের মাধ্যমে। এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী তথা বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর হয়। মূলত একটা প্রতিষ্ঠান আর্থিক বিবরণী বলতে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই দুইটা প্রধান বিবরণীকেই বোঝায়। আরও অনেক ধরনের বিবরণী আছে, তবে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এই দুইটার উপর বেশি জোর দেয়, বাকিগুলোও করে থাকে, তবে এই দুইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো প্রথম উদ্দেশ্যটা হচ্ছে জাবেদা আর খতিয়ান সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি, আর দ্বিতীয়ত এই রেয়ামিল থেকে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদায় বিবরণী এই দুইটা প্রস্তুতকরণের জন্য সহজ কিছু তথ্য পেয়ে থাকি। এরপর চলে যাচ্ছি 5 নং প্রশ্নে, রেয়ামিল কিভাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রেয়ামিল কিভাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করে। এবং রেয়ামিল থেকে যদি কোনো শর্ট কোশ্চেন চলে আসে তাহলে কিন্তু এটা তার মধ্যে একটা, এটা কিন্তু চলে আসতে পারে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এটা একটু দেখি, কোনো নির্দিষ্ট দিনে হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে রেয়ামিল প্রস্তুত করা হয়। রেয়ামিলের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হলে ধরে নেওয়া হয় খতিয়ান নির্ভুল। দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে খতিয়ানে ভুল হয়েছে। এভাবে ডেবিট এবং ক্রেডিটের সমতা যাচাইয়ের মাধ্যমে রেয়ামিল গাণিতিক শুদ্ধতা যাচাই করে। তাহলে দেখো মূলত গাণিতিক শুদ্ধতাটাকে যাচাই করা হয় এই দুই পাশের ডেবিট ক্রেডিট দুই পাশের সমতার মাধ্যমে। দুইটা পাশ যদি সমান হয় তাহলে আমরা ধরে নিই গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ হয়েছে বা এখানে শুদ্ধতা আছে। আর যদি দুইটা পাশ অসমান হয় তাহলে আমরা মূলত ধরে নিই যে গাণিতিক এখানে অশুদ্ধতা আছে, মানে এটা শুদ্ধ নয়। এরপর চলে যাচ্ছি 6 নং প্রশ্নে, রেয়ামিল কিভাবে প্রস্তুত করা হয়। আমরা রেয়ামিল কিভাবে তৈরি করি সেটা জানতে চাওয়া হয়েছে। রেয়ামিল তৈরি করার জন্য সর্বপ্রথম লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপর প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা শিরোনামের মাধ্যমে খতিয়ানে স্থানান্তর করা হয়। তার মানে প্রথমে জাবেদা, তারপর খতিয়ান করা হবে,
তারপর আমরা কি করি, খতিয়ানের সব হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হবে। সবশেষে একটি পৃথক কাগজে বা খাতায় ডেবিট উদ্বৃত্তগুলোকে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে রেওয়ামিল প্রস্তুত করা হয়। তাহলে দেখো, ডেবিট সাইডের মানে একটি পৃথক কাগজে, আলাদা একটা কাগজে ডেবিট সাইডের টাকার অঙ্কগুলোকে ডেবিট দিকে এবং ক্রেডিট সাইডের টাকার অঙ্কগুলোকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়। এটাই হচ্ছে রেওয়ামিলের মূল কাজ। এই কাজটাই মূলত রেওয়ামিলের মধ্যে করা হয়ে থাকে। 7 নং প্রশ্নে বলা হচ্ছে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার রেওয়ামিলের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো। আমরা কিন্তু ইতিমধ্যে এই রিলেটেড একটা প্রশ্ন অলরেডি সলভ করে ফেলেছি। এখানে আমরা আরেকটু ডিটেলসে দেখি। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করে নিতে হয়। হিসাব গাণিতিকভাবে শুদ্ধ না থাকলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক তথ্য পাওয়া যায় না। তাই আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। তাই বলা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা রেওয়ামিলের মূল উদ্দেশ্য। তাহলে দেখো, একটা হিসাব যদি গাণিতিকভাবে শুদ্ধ না থাকে তাহলে তো আমরা সেটা দিয়ে কখনোই কোনো ধরনের কোনো আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবো না। এজন্য রেওয়ামিলে আগে আমাদের গাণিতিক শুদ্ধতাটা যাচাই করে তারপর সেটা দিয়ে আমাদের পরবর্তী হিসাবগুলো প্রস্তুত করতে হয়। এজন্যই বলা হচ্ছে যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটাই হচ্ছে রেওয়ামিলের মূল উদ্দেশ্য। এরপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন 8 নং প্রশ্নে। 8 নং প্রশ্নে বলা হচ্ছে, রেওয়ামিলের উদ্দেশ্য সমূহ লেখো। রেওয়ামিলের উদ্দেশ্য সমূহ, আমরা কিন্তু ইতোমধ্যে রেওয়ামিলের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি এবং এখানে দেখো টোটাল 6টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই 6টা পয়েন্ট সম্পর্কে আমরা এখন একটু জানবো। প্রথমে বলছে, জাবেদা এবং খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করা হয়। প্রথম কাজ হচ্ছে জাবেদা আর খতিয়ানের মধ্যে আমরা যে এন্ট্রিগুলো করেছি সেটা ঠিক আছে কিনা, লেনদেনগুলোর সব হিসাবের তথ্য ঠিক আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত, আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। 3, জাবেদা এবং খতিয়ানের কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুলগুলো উদ্ঘাটন ও সংশোধন করা। তোমরা জেনে থাকবে যে সংশোধিত রেওয়ামিল নামে একটা রেওয়ামিল আছে এবং আমরা সেটা হিসাব চক্রের মধ্যে পড়েছি। সেই সংশোধিত রেওয়ামিলের মধ্যে আমরা সাধারণত ভুল ত্রুটি যেগুলো হয়ে যায় বা এনি চান্স, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য সেখানে লিপিবদ্ধ করে থাকি। 4, দুতরফা দাখিলা পদ্ধতির যথাযথ প্রয়োগ জাবেদা এবং খতিয়ানে সেটা যথাযথ প্রয়োগ হয়েছে কিনা তা যাচাই করা হয়। 5, খতিয়ানের সকল জের নিয়ে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয়। খতিয়ানের সকল জের নিয়ে আর্থিক বিবরণী প্রস্তুতের সময়, মানে আমরা যখন আর্থিক বিবরণীটা প্রস্তুত করছি, আমরা যদি আগে থেকে রেওয়ামিল না করে রাখি তাহলে কিন্তু দেখো অনেকটা সময় লেগে যাবে আমাদের একটা বিবরণী প্রস্তুত করতে, প্লাস অনেক বেশি শ্রম বা মাথা খাটাতে হবে। কারণ কোন হিসাবটা কোথায় ছিল, খতিয়ানের কোন হিসাবে কত উদ্বৃত্ত ছিল, সব কিছু মিলে একটা গড়মিল হয়ে যাবে বা একটা অগোছালো বিষয় হয়ে যাবে। তাই এই খতিয়ানগুলোকে গোছানো করার জন্য বা একটা নির্দিষ্ট ক্রমানুসারে করার জন্যই আমরা মূলত এই খতিয়ানটা করে থাকি, এই রেওয়ামিলটা করে থাকি, যে রেওয়ামিল দেখে আমরা ইজিলি বুঝে ফেলতে পারি কোন হিসাবের উদ্বৃত্তটা ঠিক কতটুকু আছে এবং সেই উদ্বৃত্তটা সরাসরি আমরা আর্থিক বিবরণীর মধ্যে ট্রান্সফার করে দিতে পারি। তাই যাতে ভুল ত্রুটিগুলো না হয় এবং
সময় আর শক্তি দুইটাই যাতে অপচয় না হয়, অনেক বেশি যাতে খরচ না হয়, সেজন্য আমরা মূলত রেওয়া মিলটা প্রস্তুত করে থাকি। 6 নংয়ে বলা হচ্ছে রেওয়া মিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। আমরা রেওয়া মিল যখন প্রস্তুত করি, রেওয়া মিলের একদম শেষে একটা ব্যালেন্স আমরা পাই এবং সেই ব্যালেন্স দিয়ে আমরা মোটামুটি মানে হালকা পাতলা ধারণা পেতে পারি যে আমাদের প্রতিষ্ঠানে আর্থিক অবস্থাটা ঠিক এখন কি পর্যায়ে আছে বা প্রতিষ্ঠানের অবস্থাটা এখন ঠিক কি পর্যায়ে আছে, সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়ে থাকি। এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা। দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।